গণঅভ্যুত্থানের মুখে পতন হওয়া এবং ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা বাংলাদেশে বা বাংলাদেশের রাজনীতিতে কি আবার ফিরে আসতে পারেন? অবিশ্বাস্য এই প্রত্যাবর্তন নাকি কিছুটা হলেও সম্ভাবনা আছে ঘটার। টাইম ম্যাগাজিন এরকম একটা রিপোর্ট করেছে এবং সেটা কিভাবে হতে পারে, কেন হতে পারে, সেই ধরনের কথা দিয়ে ইংলিশ রিপোর্টার হেডলাইন হচ্ছে হাউ বাংলাদেশ ইজ আউস্টেড লিডার শেখ হাসিনা কুড স্টেজ অ্যান আনলাইকলি কামব্যাকটা আনলাইকলি, কিন্তু হাউ সেটা কিভাবে হতে পারে সেই আলাপ আছে। বাংলাদেশের অনেকে এটাকে ট্রান্সলেট করেছে, সেখান থেকে কথা বলবো। তার আগে আরেকটা খবর একটু এখানে যুক্ত করে রাখা দরকার। পাশাপাশি সময় খবরটা এসছে, শেখ হাসিনা ভারত থেকে এবার অন্য কোনো দেশে যাচ্ছেন, সম্ভবত মধ্যপ্রাচ্যের কোনো দেশে। এরকম একটা নিউজ করেছে মানব জমিন, যেখানে তারা সরকারের মধ্যে থাকা গুরুত্বপূর্ণ এবং বিশ্বাসযোগ্য সূত্রের বরাতে জানিয়েছে আমেরিকা ভারতের কাছে জানতে চেয়েছিল শেখ হাসিনার পরবর্তী ডেস্টিনেশন কী হবে, তখন নাকি ভারত জানিয়েছে মধ্যপ্রাচ্যের কোনো দেশেই তিনি যাচ্ছেন, এবং এই তথ্য নাকি বাংলাদেশকেও জানানো হয়েছে। আমরা তার এই অন্য দেশে যাওয়াকে মন্দের ভালো বলবো, কারণ আমরা চেয়েছিলাম শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনা হোক, এবং আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এই জায়গায় খুব কঠোর ছিলেন। ভারত যদি তাকে অন্য কোনো দেশে পাঠিয়ে দেয়, আমরা তারপরও ভারতকে আসলে দায়ী করতে ছাড়বো না, কারণ এই ভয়ঙ্কর ক্রিমিনালকে বাংলাদেশের হাতে হস্তান্তর না করাটা ভারতের চরম ধৃষ্টতা হবে। কিন্তু যে বলছিলাম মন্দের ভালো এই অর্থে, তিনি ভারতে বসে বসে যেভাবে বাংলাদেশের এই সরকারকে ডিস্টেবিলাইজ করার চক্রান্ত করছেন, নোংরা চক্রান্ত করছেন, সেটা কিছুটা হলেও বাধাপ্রাপ্ত হবে, কারণ দূরে থাকলে এই কাজগুলো তুলনামূলকভাবে একটু কঠিন হবে। যদিও যে কেউ বলতে পারেন এই ইনফরমেশন টেকনোলজির যুগে খুবই ওয়েল কানেক্টেড থাকা খুব কঠিন কোনো কাজ না, কিন্তু মাটিতে বসে থেকে কাজটা যতটা সহজে এবং যতটা এফেক্টিভলি করা যায় সেটা কিছুটা কম তো হবেই। সেই কারণে বলছি মন্দের ভালো। কিন্তু টাইম ম্যাগাজিনের কথা যদি সত্য হয়, ওরা সর্বোচ্চ অনেক সম্ভাবনা আছে তাও বলছে না, আনলাইকলি বলছে, এটা হওয়ার সম্ভাবনা খুব কম। কিন্তু যদি হয় সেই পরিস্থিতি, তাহলে তিনি ভারতে থাকুন আর মধ্যপ্রাচ্যের কোনো দেশে থাকুন, তার জন্য তো দেশে চলে আসা কোনো ব্যাপার না। আসছি টাইম ম্যাগাজিনের রিপোর্টটায়। টিবিএস দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের ট্রান্সলেশনটা আমার চোখে বেশি মানে প্রাথমিকভাবে পড়লো, সেখান থেকে পড়ছি। আমরা কেন তিনি আসবেন বা কিভাবে আসতে পারেন সেই আলাপে যাওয়ার আগে এই রিপোর্টে দুটো গুরুত্বপূর্ণ কথা আছে, আমি সেই জায়গাটা একটু দেখতে চাই। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আমার কাছে মনে হয় মানে বর্তমান সরকারের বিরুদ্ধে যেসব অভিযোগ করা হচ্ছে সেই অভিযোগগুলোকে কিভাবে দেখা হচ্ছে। আমি একটু পড়ি। হাসিনার পতনের পর পুলিশ ও সংখ্যালঘুর ওপরে ব্যাপক হামলার অভিযোগ উঠলেও বিশ্লেষকরা বলেছেন এসব ঘটনাকে অতিরঞ্জিত করা হয়েছে। কোনো দাঙ্গা হয়নি, আমরা সাম্প্রতিক সময় বড় আকারের আক্রমণ দেখিনি, বলেন মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি। তিনি বলেন আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি ভেঙে পড়েনি। আমরা হিউম্যান রাইটস ওয়াচের এই ভূমিকাটা খেয়াল করি। আমি আবারও পড়ি তিনি কি বলছেন। মানে প্রচুর প্রোপাগান্ডা হচ্ছে, আমরা জানি ভারত সকাল বিকালে এই প্রোপাগান্ডা করছে, ভারতের একেবারে সরকারের পক্ষ থেকেও এটা হচ্ছে। তিনি বলছেন কোনো দাঙ্গা হয়নি, আমরা সাম্প্রতিক সময়ে বড় আকারের আক্রমণ দেখিনি, আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি ভেঙে পড়েনি। মীনাক্ষী গাঙ্গুলি ক্লিয়ারলি বলছেন। আরেকটা জায়গায় তিনি আওয়ামী ন্যারেটিভকে ডিবাঙ্ক করেছেন। এখানে একটা জায়গায় এরকম, অচলাস্থা যতদিন গড়তে থাকবেন তাই নতুন বয়ান সৃষ্টি হওয়ার সম্ভাবনা বাড়বে। যদিও জয় তার মায়ের দমন পীড়নের কিছু ভুল স্বীকার করেন, মৃতের সংখ্যা নিয়ে তর্ক করছেন না, তবে তিনি জোর দিয়ে দাবি করেছেন অন্তত অর্ধেক হত্যাকাণ্ড জঙ্গিরা ঘটিয়েছে, যারা সম্ভবত বিদেশি গোয়েন্দা সংস্থা থেকে অস্ত্র পেয়েছিল। তবে জয়ের এই দাবির সপক্ষে বলার মতো কোনো প্রমাণ নেই। মীনাক্ষী গাঙ্গুলি বলেন, আবারও তিনি বলছেন পুলিশের অতিরিক্ত বল প্রয়োগ এবং আন্দোলন দমনের আদেশ দেওয়ার অসংখ্য ভিডিও রয়েছে। ক্লিয়ার। সুতরাং এখানে আমরা দেখছি যে আন্তর্জাতিক অত্যন্ত গুরুত্বপূর্ণ সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বাংলাদেশ সম্পর্কে যে ন্যারেটিভ আওয়ামী লীগ এবং ভারত তৈরি করতে চাইছে সেটাকে ডিবাঙ্ক করছে। এরপরে যে জিনিসটা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে, সেটা মানে একটু খেয়াল করা দরকার, সেটা হলো কয়েকদিন আগে পাঠ্যপুস্তক সংশোধন নিয়ে একটা কমিটি নিয়ে যাওয়া হয়েছে। আমি বলছিলাম যে আমরা এখন অনেকে অনেক কাজ করছি যেগুলোর আসলে পরিণতি ভাবছি না। আমি বলছি না যে আবার ওই ডিবেটে আমি ঢুকছি না এটা সঠিক কি ভুল, কিন্তু টাইমিং ইজ ইম্পর্ট্যান্ট। যখন পাঠ্যপুস্তকের কমিটি থেকে সরিয়ে ফেলা হলো দুজনকে অভিযোগের ভিত্তিতে, এই প্রসঙ্গে এটা এখন টাইমে এসছে। আমি প্রায় বলছি যে এই জিনিসগুলো যখন আন্তর্জাতিক মিডিয়াতে আসে, সেই আশাগুলো এক ধরনের ন্যারেটিভ তৈরি করতে সাহায্য করে, যারা এই ন্যারেটিভ তৈরি করতে চায় যে বাংলাদেশ জঙ্গিবাদীদের হাতে চলে গেছে। এখানে বলছে 31 সেপ্টেম্বর ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পাঠ্য বই পর্যালোচনা করার জন্য গঠিত একটি কমিটির বিলুপ্তির সিদ্ধান্তকে ইসলামী মৌলবাদীদের সঙ্গে গুরুতর এবং বিপজ্জনক আপোষ হিসেবে আখ্যা দিয়েছে। এর জবাবে ইসলামী সংগঠন হেফাজতে ইসলামের নেতারা এসব উদ্বেগকে ফ্যাসিবাদী বলে নিন্দা জানিয়েছেন। মতবিরোধ তৈরি হওয়ার কথা কিন্তু টাইম উল্লেখ করছে এবং মতবিরোধ তৈরি হওয়ার যে প্রবাবিলিটি আছে এবং সেই মতবিরোধ হওয়াটা যে এই সরকারের জন্য ঝুঁকির একটা দিক, সেটা তারা রাইটলি আইডেন্টিফাই করেছে। আমাদের এই মতবিরোধগুলো ভালো না, আমরা একটু সতর্ক থাকি, অ্যাটলিস্ট আমাদের টাইমিংটা বিবেচনায় রাখতে বলছি। বাকি আলোচনা আর কখনো করা যাবে। শেখ হাসিনা ফিরতে পারেন কিনা সেটা কি প্রেক্ষাপটে এবং কেন বলছে সেটা একটু এই জায়গাটা একটু পড়ি, এটা আমাদের কাজে লাগবে। অন্তর্বর্তী সরকারে কোনো রাজনৈতিক দলের উপস্থিতি না থাকার দরুন নতুন নির্বাচনের দাবি আরও জোরালো হবে। এই সরকারের বৈধতা আছে, জনসমর্থন আছে, কিন্তু জনপ্রতিনিধিত্ব নেই বলেছেন নরওয়ের অসলো বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি গবেষক মুবাশশার হাসান। বাংলাদেশ প্রসঙ্গে মুবাশশার অনেক কথা বলছেন, খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। আমরা জানি প্রচুর বিদেশি টকশোতে আমাদের যে ন্যারেটিভ সেটা অত্যন্ত ব্রিলিয়ান্টলি পুট করছেন। সংস্কারকরা সত্যিই জটিল এক পরিস্থিতিতে পড়েছেন। কার্যকর সংস্কার বাস্তবায়ন করতে এবং দুর্নীতিবাজদের শাস্তির আওতায় আনতে সময় লাগবে, কিন্তু যে দেশে সাধারণ মানুষ অর্থনৈতিকভাবে হিমশিম খাচ্ছে সেখানে খুব শীঘ্রই জনগণ ধৈর্য হারাবে। রাজনৈতিক অস্থিরতা ও সাম্প্রতিক ভয়াবহ বন্যার কারণে গত সপ্তাহে এশীয় উন্নয়ন ব্যাংক বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস 6.6% থেকে কমিয়ে 5.1% করেছে। জানুয়ারির নির্বাচনের আগে বিএনপি কর্মীদের বিরুদ্ধে লক্ষাধিক মামলা দায়ের করা হয়েছিল। যুক্তরাষ্ট্রের নির্বাচন অবাধ সুষ্ঠু হয়নি বলে উল্লেখ করেছিল। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের 2022 সালের দুর্নীতি ধারণা সূচকে বাংলাদেশ 180টি দেশের মধ্যে ইরানের সঙ্গে যৌথভাবে 147তম অবস্থানে ছিল এবং তালেবান শাসিত আফগানিস্তানের এক ধাপ ওপরে ছিল। এই জায়গাটা থেকে আমরা একটু খেয়াল করি। সংস্কারপন্থীদের আশঙ্কা, দেশকে দ্রুত সংস্কারের দিকে নিয়ে যেতে না পারলে আওয়ামী লীগ আমলের এসব দুর্নীতির স্মৃতি সাধারণ মানুষের স্মৃতি থেকে ফিকে হতে শুরু করবে। উইলসন সেন্টারের সাউথ এশিয়ান ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান হাসিনার প্রত্যাবর্তনের সম্ভাবনাকে উড়িয়ে দিতে পারছেন না। কুগেলম্যান বলেন, হাসিনার প্রত্যাবর্তন বেশ সম্ভব। দক্ষিণ এশিয়ার পরিবারতান্ত্রিক রাজনৈতিক ইতিহাস ঘাঁটুন, দেখবেন পরিবারতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে দেউলিয়া মনে হলেও এই দলগুলোকে একেবারে বাতিলের খাতায় ফেলতে পারবেন না। এখানে একটা জায়গায় এসে বলা হচ্ছে আমাদের এখানকার যারা বাংলাদেশি যারা অন্যান্য অ্যানালিস্ট আছেন তারা আবার এটাকে ঠিক সেভাবে দেখেন না। এখানে মুবাশশারও দ্বিমত করছেন এবং এখানে আরেকটা জায়গা আছে যেখানে আমাদের খুবই সবার পরিচিত তৃতীয় মাত্রার উপস্থাপক জিল্লুর রহমান, জিল্লুর ভাই এভাবে ব্যাপারটাকে বলছেন। নেতাকর্মীদের নির্যাতনের অভিযোগ তুলে বিচারের দাবি জানিয়েছেন আওয়ামী লীগ। দলের নেতাকর্মীদের নির্যাতন করার অভিযোগ তুলে বিচার দাবি করেছে আওয়ামী লীগ। দলটি বলেছে, কেউ যদি মনে করে অত্যাচার নির্যাতন করে আওয়ামী লীগকে ধ্বংস করে দেবেন তাহলে তারা বোকার স্বর্গে বাস করেন। গতকাল বৃহস্পতিবার বেলা 2টায় আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে দেশবাসীকে উদ্দেশ্য করে এক দীর্ঘ পোস্ট দিয়েছে দলটি। ওই পোস্টে আওয়ামী লীগ অভিযোগ করেছে, ছাত্রদের আন্দোলন কোটার জন্য ছিল না, এর পেছনে ছিল ক্ষমতা দখলের দেশীয় আন্তর্জাতিক এক ষড়যন্ত্র। আপনারা বুঝতে পারছেন কেন সেন্ট মার্টিন দ্বীপকে সংরক্ষিত করে কার্যত জনগণের যাতায়াতের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, কেন পার্বত্য চট্টগ্রামে পরিকল্পিতভাবে একের পর এক সহিংসতা তৈরি করা হচ্ছে। আওয়ামী লীগ বাংলাদেশের মাটিতে অন্য কোনো দেশের খাঁটি হতে দেবে না বলে জানানো হয়। আওয়ামী লীগ বলেছে, 5 আগস্টের পর সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্মম হত্যাকাণ্ড, অত্যাচার ও নির্যাতন চালানো হয়েছে, এমনকি মসজিদও ভাঙচুর ও লুটপাটের হাত থেকে রক্ষা পায়নি। এর দায় বর্তমান সরকারকে বহন করতে হবে বলে মনে করে আওয়ামী লীগ। ক্ষমতা পাকাভুক্ত করতে সরকার আওয়ামী লীগ নিধনেই বেশি ব্যস্ত। ওই পোস্টে আরো বলা হয়, আওয়ামী লীগের শিকড় অনেক গভীরে, এই দেশের জন্মের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক, দেশের ঐতিহ্যবাহী দল হলো আওয়ামী লীগ।